ওয়েলকাম ব্যাক। ম্যাথ ফর ডাব্লিউবিসিএস সিরিজের আজ ক্লাস নাম্বার 1 এবং তার টপিক হলো রেশিও অ্যান্ড প্রপোর্শন, এবং রেশিও অ্যান্ড প্রপোর্শনের পার্ট 2-তে তোমাদেরকে আবার স্বাগত। প্রবলেম নাম্বার 11, বেশ বড় সড়ো অঙ্ক দেখে মনে হচ্ছে, কিন্তু খুব সহজ সরল। দেখে নেওয়া যাক কি বলা আছে এখানে। এ প্যাকেট কন্টেনিং এ ডজন অফ মিরর্স ইজ ড্রপড, হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি দ্য রেশিও অফ নাম্বার অফ ব্রোকেন মিরর্স টু দ্যাট অফ আনব্রোকেন মিরর্স। অর্থাৎ কোনো একটা বাক্সের মধ্যে 1 ডজন মিরর ছিল, নির্ঘাত কাঁচের তৈরি কাঁচের মিরর, আয়না হাত থেকে পড়ে গিয়েছে এবং যার ফলে সেটা কিছু তার মধ্যে ভেঙে গেছে এবং কিছু অক্ষত অবস্থায় আছে এখনো। তাদের রেশিও, অর্থাৎ রেশিও অফ ব্রোকেন মিরর টু দ্যাট অফ আনব্রোকেন মিরর, হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি। খুব গুরুত্বপূর্ণ এখানে আমাদের যেটা বুঝতে হবে, ক্যান নট বি দ্য রেশিও অফ নাম্বার অফ ব্রোকেন মিরর্স টু দ্যাট অফ আনব্রোকেন মিরর্স। ভেঙে যাওয়া আয়না এবং না ভাঙা অর্থাৎ অক্ষত আয়নার রেশিও কোনটা হতে পারে না। অন্য প্রবলেমগুলোতে দেখো আমি কোথাও অপশান দিইনি, কিন্তু এখানে অপশান দেওয়াই আছে, কারণ এখানে অপশান টেস্ট করাই আমাদের একমাত্র পন্থা, এবং একমাত্র পন্থা না হলেও সহজতম উপায়। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে কোন রেশিও হতে পারে না। অপশান 1-এ বলা আছে 2:1, অর্থাৎ ভেঙে যাওয়া আয়না যদি 2 ইউনিট হয়, অক্ষত আয়না হলো 1 ইউনিট। আমরা কি করব এখানে এই ধরনের প্রবলেমে? প্রথমেই দেখবো তাহলে 2 ইউনিট আর 1 ইউনিট সমান 3 ইউনিট, অর্থাৎ 3 কোনোভাবে যে টোটাল নাম্বার অফ মিরর্স অর্থাৎ 1 ডজন অর্থাৎ 12টি, 12 এই সংখ্যাটি 3 দ্বারা ভাগ যায় কিনা। হ্যাঁ, 12 3 দ্বারা ভাগ যায়, তাহলে অবশ্যই এটা একটা সম্ভাব্য রেশিও হতেই পারে। এর পরের অপশন দেখো 3:1, অর্থাৎ যদি ব্রোকেন মিরর 3 ইউনিট হয়, তাহলে আনব্রোকেন মিরর হলো 1 ইউনিট, তাহলে 3 + 1 ইজ ইকুয়াল টু 4 ইউনিটস। 4 ইউনিট মিরর সমান 12টি মিরর, সেক্ষেত্রে 1 ইউনিট মিরর সমান 3টি মিরর। একইভাবে তাহলে এটাও কিন্তু একটা সম্ভাব্য রেশিও হতেই পারে। আমাদের খুঁজে বের করতে হবে কোনটা হবে না। পরের উদাহরণটা, পরের অপশন দেখা যাক। বলা আছে 3:2, অর্থাৎ ব্রোকেন মিরর যদি 3 ইউনিট হয়, আনব্রোকেন মিরর হলো 2 ইউনিট, অর্থাৎ যোগ করলে আমরা পাই 5 ইউনিট। 5 ইউনিটস 12কে কি আমরা 5 দিয়ে ভাগ করতে পারছি? কমপ্লিটলি ডিভিজিবল হচ্ছে, পুরোপুরি ভাগ যাচ্ছে আদেও না। 12/5 করলে আমরা 2 টাইমস ভাগ যাচ্ছে, কিন্তু তারপর ভগ্নাংশও পাচ্ছে, বা এখানে যদি ভগ্নাংশের আকারে আমরা লিখি 2×2=5, তো সেক্ষেত্রে এই পার্টিকুলার অপশান কিন্তু কোনোভাবেই হতে পারে না। কারণ যদি আমরা 1 ইউনিট সমান 2/2=5 এই সংখ্যা ধরি, বা 2.4 মিরার্স 1 ইউনিট হয়, এই যদি 3:2 আমাদের রেশিও হতে পারে ব্রোকেন এবং আনব্রোকেন মিররের, সেক্ষেত্রে ব্রোকেন মিররের সংখ্যা হওয়া উচিত 1 ইউনিট সমান যেহেতু 2:4, তাহলে ব্রোকেন মিররের সংখ্যা হওয়া উচিত 7.2, 7.2 খানা, এবং আনব্রোকেন মিররের সংখ্যা হওয়া উচিত 4.8, 4.8 খানা আয়না, 7.2 খানা আয়না বাস্তবসম্মত বিষয় নয়, কোনোভাবেই আয়না এভাবে ভগ্নাংশে হতে পারে না। সেহেতু আমরা বলতে পারি এটাই আমাদের সম্ভাব্য উত্তর, কারণ দিস ক্যান নট বি দ্য রেশিও অফ ব্রোকেন মিরর্স টু দ্যাট অফ আনব্রোকেন মিরর্স। আশা করি বুঝতে অসুবিধা হয়নি, বা হওয়ার কথা নয়। আমি অনেকটা সময় নিয়ে বোঝালাম, কিন্তু খুব সহজ সরল ব্যাপার। আমাদের যা করণীয় সেটা হলো অপশান টেস্ট করা, এবং অপশান টেস্ট করতে গেলে প্রথমেই যেটা দেখবো যে অপশানগুলো প্রোভাইড করা আছে তাদের যে মান সেগুলোকে যোগ করে যে সংখ্যা পাচ্ছি, যেমন এখানে 2 এবং 1, অর্থাৎ এদের যোগফল সমান 3, যে টোটাল নাম্বার অফ মিরর্স অর্থাৎ এ ডজন অর্থাৎ 12 খানা, 1 ডজন সমান 12টি, সেই 12 সংখ্যাটি 3 দ্বারা ভাগ যায় কিনা। যদি সম্পূর্ণরূপে ভাগ যায় তাহলে এটা একটা সম্ভাব্য রেশিও ব্রোকেন এবং আনব্রোকেন মিররের। তাহলে যেটা এভাবে সম্পূর্ণভাবে ভাগ যাবে না, ভগ্নাংশ থেকে যাবে, সেটাই আমাদের ক্যান নট বি দ্য রেশিও, এবং সেটাই আমাদের এখানে জানতে চাওয়া হচ্ছে, অর্থাৎ তাই আমাদের উত্তর, এবং এখানে অপশন 3 হলো আমাদের উত্তর। প্রবলেম নাম্বার 12 কি বলা আছে দেখে নি। দ্য স্টুডেন্টস ইন 3 ক্লাসেস আর ইন দ্য রেশিও 2:3:5। 3টে ক্লাসের স্টুডেন্টদের রেশিও বলা আছে 2:3:5। ইফ 20 স্টুডেন্টস আর ইনক্রিজড ইন ইচ ক্লাস, প্রত্যেক ক্লাসে 20 জন করে স্টুডেন্ট বাড়ার পর দ্য রেশিও চেঞ্জেস টু 4:5:7। প্রথমে ছিল 2:3:5, প্রত্যেক ক্লাসে 20 জন করে স্টুডেন্ট বাড়লো, তাহলে প্রথম ক্লাসেও 20 জন, দ্বিতীয় ক্লাসেও 20 জন, তৃতীয় ক্লাসেও 20 জন, যার ফলে এই বৃদ্ধির পর যে রেশিওটা দাঁড়ালো সেটা হলো 4:5:7।
এরপর বলা হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বিফোর ইনক্রিজ, অর্থাৎ এই 20 জন করে বাড়ানোর আগে যখন রেশিও ছিল 2:3:5, সেই সময় 3টে ক্লাসে টোটাল স্টুডেন্টসের সংখ্যা ছিল কত। এই ধরনের প্রবলেম থাকলে যেটা আমাদের প্রথমেই দেখে নিতে হবে সেটা হলো, প্রথমে রেশিও ছিল 2:3:5 এবং তারপর প্রত্যেক ক্লাসেই সমসংখ্যক, অর্থাৎ কন্ডিশন নাম্বার 1, প্রত্যেক ক্লাসেই সমান সংখ্যক স্টুডেন্ট কিন্তু বাড়ানো হচ্ছে, 20 জন এক্ষেত্রে। এই কন্ডিশন কিন্তু ফুলফিল হতে হবে। এর পরের কি ব্যাপার আমরা দেখব, যে প্রথম যে ক্লাস সেখানে এই 20 জন বাড়ার আগে স্টুডেন্ট ছিল 2 ইউনিট, সেখান থেকে এই 20 জন যোগ হওয়ার পর বেড়ে হলো 4 ইউনিট, অর্থাৎ ইউনিটের ক্ষেত্রে বৃদ্ধির কত না 2 ইউনিট। একইভাবে দ্বিতীয় ক্লাসে প্রথমে ছিল 3 ইউনিট, সেখান থেকে বেড়ে হয় 5 ইউনিট, অর্থাৎ এখানেও কিন্তু পরিবর্তন হলো কত না 2 ইউনিট বেড়েছে। একইভাবে তৃতীয় যে ক্লাস সেখানেও প্রথমে ছিল 5 ইউনিট, 20 জন বাড়ার পর সেটা হয়েছে 7 ইউনিট, অর্থাৎ আমরা বলতে পারি এখানেও সেই 2 ইউনিটই কিন্তু 7 - 5 = 2 ইউনিট স্টুডেন্টের বৃদ্ধি হয়েছে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ইউনিটগতভাবেও যে বৃদ্ধি সেটা কিন্তু 2 ইউনিট। এই রকম ক্ষেত্রে কিন্তু আমি শর্টকাটটা অ্যাপ্লাই করতে চলেছি সেটা এখানে অ্যাপ্লিকেবল। তাহলে আমরা বলতেই পারি এই যে প্রত্যেক ক্লাসেই 2 ইউনিটের যে ফারাক সেটার জন্য দায়ী কিনা ওই 20 স্টুডেন্টস। তাহলে আমরা বলতেই পারি 1 ইউনিট সমান 10 জন স্টুডেন্ট। আমাদের জানতে চাওয়া হয়েছে কি না বিফোর ইনক্রিজ, অর্থাৎ যখন এই 2:3:5 ছিল রেশিও, সেই সময় টোটাল 3টে ক্লাসে কতজন স্টুডেন্ট ছিল। ইউনিটগতভাবে দেখলে এখানে 3টে ক্লাসে স্টুডেন্টের সংখ্যা কত ইউনিট না 2 + 3 + 5 = 10 ইউনিট। তাহলে আমাদের এখানে জানতে হবে 10 ইউনিট সমান কতজন স্টুডেন্ট। বলতেই পারি 10 ইউনিট ইন্টু 10, যেহেতু 1 ইউনিট সমান 10, তাহলে 100 জন স্টুডেন্ট। এটাই আমাদের আনসার। তাহলে এখানে আমি ইউনিট, স্টুডেন্ট এই কথাগুলো এত কিছু লিখলাম, আমরা কিন্তু সেই একই কথা আমি বারবার এই কারণে রিপিট করছি, আমাদের মাথায় কিন্তু সবসময় রাখতে হবে 30 থেকে 45 সেকেন্ড সময়ের মধ্যে কিভাবে আমরা একটা ম্যাথ সলভ করে পরীক্ষার খাতায় ওএমআর শিটে গোল্লা পাকাতে পারি। তো সেক্ষেত্রে তার জন্য এই ইউনিট, স্টুডেন্ট এই কথাগুলো আমাদের এখানে পরীক্ষার হলে লেখা কিন্তু সমীচীন নয়। এই শব্দগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। মনে মনেই আমরা দেখে নিতে পারবো এখানে যে 2 ইউনিট বৃদ্ধি হয়েছে প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসেও 2 ইউনিট, তৃতীয় ক্লাসেও 2 ইউনিট, এবং প্রত্যেক ক্ষেত্রেই 20 জন করে স্টুডেন্ট বৃদ্ধি পাওয়ার ফলে এই 2 ইউনিটের ফারাক। তাই আমরা মনে মনেই ক্যালকুলেট করব 2 ইউনিট সমানই 20 জন, তাহলে 1 ইউনিট সমান 10 জন। তাহলে প্রথমে এই সমস্ত বৃদ্ধির আগে কত ইউনিট ছিল টোটাল স্টুডেন্ট, 2 + 3 + 5 = 10 ইউনিটস। তাহলে 10 ইউনিট সমান 100 জন। মনে মনেই মানসাঙ্ক করে এই পুরো প্রবলেম সলভ করা যাবে, এবং যার ফলে আমরা 30 কেন 15 সেকেন্ডের মধ্যে প্র্যাকটিস করতে থাকলে দেখবে আমরা 15 সেকেন্ডের মধ্যে, 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই প্রবলেম সলভ করে ফেলতে পারবো। চলো পরের প্রবলেমে যাওয়া যাক। প্রবলেম নাম্বার 13। প্রশ্নে বলা হয়েছে রেশিও অফ এজ অফ 2 স্টুডেন্টস ইজ 3:2। দুজন ছাত্রের বয়সের অনুপাত 3:2। এই ধরনের প্রবলেম প্রথমে দেখার পরই আমি প্রবলেমটা না পড়েই সলভ করার চেষ্টা করছি, এ কারণে কারণ তোমাদের অ্যাপ্রোচও পরীক্ষার হলে গিয়ে এটাই হওয়া উচিত। যদিও আজকে এই প্রবলেমটা তুমি প্রথম দেখছো, আমি অনেকবার এই প্রবলেম নিজে সলভ করেছি, নিজেদের স্টুডেন্টদেরকে অফলাইন ক্লাসে করিয়েছি, তাই আমার কাছে এটা জলবত্তরলম। কিন্তু পরবর্তীকালে এই ধরনের প্রবলেম পেলেই মাথায় যেটা থট প্রসেস চলা উচিত এইরকম, যে দুজন স্টুডেন্টের এজ রেশিও দেওয়া আছে 3:2, অর্থাৎ প্রথম স্টুডেন্টের এজ যদি 3 ইউনিট হয়, পরের স্টুডেন্টের এজ হলো 2 ইউনিট। আচ্ছা, পরে কি লেখা আছে, 1 ইজ ওল্ডার দেন আদার বাই 5 ইয়ার্স। তাহলে আমরা অলরেডি ভেবে নেব যে 3 আর 2 এর গ্যাপ হলো 1 ইউনিটের, এবং সেই 1 ইউনিট সমানই এই 5 বছর। ভেরি সিম্পল। নেক্সট কি বলা আছে, হোয়াট ইজ দ্য এজ অফ দ্য ইয়াঙ্গার স্টুডেন্ট। দুজনের মধ্যে কনিষ্ঠ যে ছাত্র তার বয়স কত। আমরা সহজেই বলতে পারি কনিষ্ঠ নির্ঘাত এই দ্বিতীয় জন, যার এজ হলো 2 ইউনিট। আমরা অলরেডি প্রবলেমটা পড়তে পড়তেই সলভ করে ফেলেছি। প্রথমেই বললাম দুজনের মধ্যে এজের ফারাক হলো 1 ইউনিটের, এবং সেই 1 ইউনিটের ফারাক সমান কত বছরের ফারাক, 1 ইজ ওল্ডার দেন 5 ইয়ার্স। পরের লাইনে তা বলা আছে, অর্থাৎ এই 1 ইউনিট মানেই 5 বছর। তাহলে আমি বলতেই পারি হোয়াট ইজ দ্য এজ অফ দ্য ইয়াঙ্গার স্টুডেন্ট। 2 ইউনিটস সমান কত, এটাই আমাদের জানতে চাওয়া হচ্ছে। তাহলে 2 ইউনিট সমান জাস্ট 10 ইয়ার্স। পরীক্ষার খাতায় আমরা মনে মনে এই প্রবলেম সলভ করব এবং উত্তর দাগিয়ে দেব 10 ইয়ার্স। প্রবলেম নাম্বার 14।
দ্য রেশিও অফ এজ অফ ফাদার অ্যান্ড সান ইজ 4:1। পিতা এবং পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 4:1। আফটার 10 ইয়ার্স দ্য রেশিও অফ দেয়ার এজ উইল বি 5:2। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমেই মাথায় কাজ করবে যে পিতার বয়স যদি 4 ইউনিট হয়, পুত্রের বয়স তাহলে বর্তমানে 1 ইউনিট। আফটার 10 ইয়ার্স 10 বছর পর তাদের এজের রেশিও কত হবে? 5:2। তাহলে এই প্রবলেমটা ঠিক দুটো প্রবলেম আগে আমরা যেখানে ওই ক্লাসে 20 জন করে স্টুডেন্ট, দুটোই প্রবলেম মোস্ট প্রবাবলি, যেখানে আমরা সলভ করলাম যে 2 ইউনিট করে প্রত্যেক ক্লাসে বাড়লো এবং স্টুডেন্টের সংখ্যা বেড়েছিল প্রত্যেক ক্লাসে 20 জন, ঠিক একই রকম প্রবলেম। এই কারণে আমাদের বুঝতে হবে যে এখানে দুজনেরই বয়স 10 বছর পর 10 বছর করেই বাড়বে। পিতার বয়স যদি 10 বছর বেড়ে থাকে, পুত্রের বয়সও বাড়বে 10 বছর, ওই 10 বছরের মধ্যে। এবং সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এর ফলে যে রেশিওটা 10 বছর পর গিয়ে দাঁড়াচ্ছে পিতা এবং পুত্রের বয়সের মধ্যে, সেখানে পিতার বর্তমানে যে 4 ইউনিট বয়স, পরবর্তীকালে 10 বছর পর তার বয়স হচ্ছে কত? 5 ইউনিট। অর্থাৎ ইউনিটগতভাবে ফারাকটা কত ইউনিটের? না 1 ইউনিটের ফারাক। পুত্রের ক্ষেত্রেও এই 10 বছর পর কি একই ডিফারেন্স হচ্ছে? 1 ইউনিট থেকে বেড়ে হচ্ছে 2 ইউনিট, অবশ্যই এখানেও 1 ইউনিটেরই ফারাক হচ্ছে। এক্ষেত্রে একমাত্র আমি যে শর্টকাটের কথা বলছি সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এই কন্ডিশন কিন্তু আগের প্রবলেমে বলেছিলাম এই দুটো কন্ডিশন ফুলফিল হতে হবে। এখানে তো বাই ডিফল্ট প্রথম কন্ডিশনটা, অর্থাৎ এজের 10 বছর পর এজের বৃদ্ধি দুজনের 10 বছরই হবে অবভিয়াসলি, সেক্ষেত্রে প্রথম কন্ডিশন ফুলফিল। সেকেন্ড কন্ডিশন যে ইউনিটগতভাবে ফারাকটাও যেন 1 হয়। 4 থেকে ইউনিট বেড়ে হচ্ছে 5 ইউনিট পিতার ক্ষেত্রে, অর্থাৎ 1 ইউনিটের ফারাক। পুত্রের ক্ষেত্রে সেটাই হচ্ছে 1 থেকে 2, অর্থাৎ 1 ইউনিটের ফারাক। তাহলে আমরা বলতেই পারি এই 1 ইউনিট সমানই 10 বছর, 10 ইয়ার্স। তো সেক্ষেত্রে বলা আছে কি প্রবলেম এখানে? ফাইন্ড দ্য এজ অফ দ্য ফাদার 5 ইয়ার্স এগো। তাহলে জানাও 5 বছর আগে পিতার বয়স ছিল কত। আমরা যদি বর্তমানে পিতার বয়স কত খুঁজে বের করতে পারি, তাহলে অতি সহজেই আমরা 5 বছর আগে তার বয়স কত ছিল সেখান থেকে বের করতে পারবো। তো এক্ষেত্রে যদি 1 ইউনিট সমান 10 বছর হয়, তো সেক্ষেত্রে পিতার বর্তমান বয়স কত ইউনিট? 4 ইউনিট। তাহলে 4 ইউনিট সমান 40 বছর, 40 ইয়ার্স। তাহলে পিতার বর্তমান বয়স পেয়ে গেলাম আমরা 40 বছর। 5 বছর আগে তার বয়স ছিল তাহলে -5, অর্থাৎ 35 ইয়ার্স। তাহলে এটাই হলো আমাদের উত্তর। 5 বছর আগে পিতার বয়স ছিল 35 বছর। প্রবলেম নাম্বার 15 কি বলা আছে দেখে নি। রেশিও অফ স্যালারিজ অফ এ, বি অ্যান্ড সি ইজ 2:3:4। অর্থাৎ 3 জন ব্যক্তি এ, বি এবং সি, তাদের বেতনের যে রেশিও অনুপাত সেটা হলো 2:3:4। অর্থাৎ এ যদি 2 ইউনিট বেতন পেয়ে থাকে, বি পায় 3 ইউনিট এবং সি পায় সেক্ষেত্রে 4 ইউনিট। ইফ সি গেটস ₹8,000 মোর দ্যান এ, সি যদি এ এর থেকে 8,000 টাকা বেশি পায়, দেন ফাইন্ড দ্য স্যালারি অফ বি। তাহলে বি এর বেতন কত বের করো। জানতে চাওয়া হয়েছে বি এর বেতন। দেওয়া আছে কি সি এবং এ এর বেতনের ফারাক। আমি ইউনিটগতভাবে যদি দেখি, সি সমান 4 ইউনিট আর এ সমান 2 ইউনিট, তাহলে আমি অতি সহজেই বলতে পারি সি এ এর থেকে ইউনিটগতভাবে 2 ইউনিট বেশি বেতন পায় এবং এখানে সংখ্যাগতভাবে বলা আছে সি এ এর থেকে 8,000 টাকা বেশি পায়। তাহলে নির্ঘাত এই 2 ইউনিটই এই 8,000 টাকা। তাহলে অতি সহজেই আমরা স্যালারি অফ বি বের করতে পারবো। অলরেডি তোমরা হয়তো বা বের করেই ফেলেছো, ক্যালকুলেট করে ফেলেছো, কারণ বি এর বেতন সমান কত এখানে বলা আছে যে বি সমান 3 ইউনিট, বি পায় 3 ইউনিট বেতন। তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি 1 ইউনিট সমান এখান থেকে 2 দিয়ে ভাগ করলে 4,000 টাকা এবং 3 ইউনিট অর্থাৎ বি এর বেতন হলো 12,000 টাকা। নেক্সট প্রবলেম নাম্বার 16। প্রশ্নে কি বলা আছে? ₹260 is to be divided among A, B and C such that twice the share of A is equal to thrice that of B, which is 4 times that of C. Find the share of C. খুব সহজ সরল করে বললে 260 টাকা এ, বি এবং সি এর মধ্যে ভাগ করে দিতে হবে বা বন্টন করে দিতে হবে, যেখানে twice the share of A is equal to thrice that of B, অর্থাৎ এ যে টাকা পায় তার দ্বিগুণ বি এর 3 গুণের সমান, thrice that of B। আবার সেটাই সমান which is 4 times that of C, অর্থাৎ ওটা সি এর প্রাপ্ত টাকার 4 গুণের সমান। অর্থাৎ আমরা এখান থেকে একটা সম্পর্ক পাচ্ছি, রিলেশন 2A is equal to 3B is equal to 4C। তাহলে আমাদের জানতে চাওয়া হয়েছে ফাইন্ড দ্য শেয়ার অফ সি। সি আসলে এই 260 টাকার মধ্যে কত পাবে। এই ধরনের প্রবলেমে তাহলে প্রথম স্টেপই যেটা আমাকে এখান থেকে বের করতে হবে, এ আর বি আর সি এর মধ্যে রেশিওটা কত।
এইভাবে কথায় এই ধরনের প্রবলেম না দিয়ে জাস্ট এইটুকু প্রবলেমই থাকতে পারতো, বলা থাকতে পারতো যে 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c যদি হয় তাহলে বের করো a টু b টু c এর মান কত। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করবো এবার দেখে নিই। আমরা যেটা এখানে করব সেটা হলো একই রকম আমি একবার আগে বলেছিলাম শ্যাডো মেথড একটা প্রবলেম সলভ করতে গিয়ে, সেই শ্যাডো মেথডই আমরা এখানে অ্যাপ্লাই করব। আমরা এর যে করসপন্ডিং ভ্যালু a টু b টু c বের করতে গিয়ে আমরা বের করছি a টু b টু c সমান, বের করতে গিয়ে a এর করসপন্ডিং ভ্যালু বের করার জন্য আমি মনে মনে ভাববো যে এই এর যে সহগ কোএফিসিয়েন্ট 2কে দেখতে পাচ্ছি না, এটা ব্লাড। তো সেক্ষেত্রে 3 আর 4কে আমি দেখতে পাচ্ছি, এই 3 আর 4কে গুণ করে আমি লিখে দেবো 12। একইভাবে এরপর ইজ টু সিম্বল দেবো এবং বি এর করসপন্ডিং ভ্যালু বের করতে গিয়ে আমি 3b কে আমি ভাববো যেটা আমি দেখতে পাচ্ছি না, তাহলে 2 আর 4 গুণ করে লিখে দেবো 8 এবং এরপর একইভাবে সি এর করসপন্ডিং ভ্যালু বের করতে গিয়ে আমি 4c কে ইগনোর করবো বা দেখতে পাচ্ছি না, পাচ্ছি কাদেরকে দেখতে 2 আর 3 গুণ করে লিখলাম 6। এদেরকে আমরা সিম্পলিফাই করতে পারি, করলে এখানে পাবো একটা সংখ্যা, কিন্তু আমি এখানে সিম্পলিফাই করবো না এই কারণে, কারণ আমার যে এই প্রবলেম দেওয়া আছে সেক্ষেত্রে সিম্পলিফাই না করলেই বরং সুবিধা হবে। তাহলে আমি এখান থেকে বলতেই পারি এ যদি 12 ইউনিট টাকা পেয়ে থাকে 260 টাকার মধ্যে, বি পাবে 8 ইউনিট, একইভাবে সি পাবে 6 ইউনিট। সব কটাকে যোগ করলে আমি পাই 12 8 20 6 26 ইউনিট, 26 ইউনিট। এই 26 ইউনিটই সর্বসাকুল্যেই 260 টাকা। তাহলে 1 ইউনিট সমান বলতে পারি 260 ভাজিত 26 সমান কত না 10 টাকা। এখান থেকে অতি সহজেই আমরা সি এর যে প্রাপ্ত ইউনিট অর্থাৎ 6 ইউনিট তার ভ্যালু বের করতে পারি। 6 গুণিত 10, এই যে 10 1 ইউনিট সমান 10 টাকা পেয়েছিলাম, তাহলে 6 ইউনিট সমান 60 টাকা, এটাই আমাদের আনসার। নেক্সট প্রবলেম নাম্বার 17, দেখে নিই কি আছে প্রবলেম। A bag contains some 1 rupee 50 paise and 25 paise coins in the ratio 5:6:8. তাহলে কোনো একটি ব্যাগের মধ্যে কিছু 1 টাকার কয়েন, কিছু 50 পয়সার কয়েন এবং কিছু 25 পয়সার কয়েন আছে এবং তাদের সংখ্যাগত রেশিওটা কি, অনুপাত হলো 5:6:8। নেক্সট, if total value of the coins was ₹200, then find the number of 50 paise coins. যতগুলো কয়েন আছে ওই ব্যাগে তাদের যদি যোগ করা হয় ভ্যালু পাওয়া যাচ্ছে কত না 200 টাকা। সেক্ষেত্রে আমাদের জানতে চাওয়া হচ্ছে ওই ব্যাগের মধ্যে 50 পয়সার কয়েন আছে কতগুলি। তো এই ধরনের প্রবলেম পেলে আমরা যেটা করব, আমরা লিখে নেব যে ₹1 50 paise and 25 paise। এবং যেটা আমি প্রথমেই বললাম এখানে যে রেশিওটা দেওয়া আছে 5:6:8, এটা কিন্তু নাম্বারের রেশিও। তো সেক্ষেত্রে আমি এখানে বাম দিকে একটা রো লিখলাম, এন দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এন ফর নাম্বার। এবং সেক্ষেত্রে বলা আছে যদি 1 টাকা থেকে থাকে 5টি, তবে 50 পয়সা আছে 6টি এবং 25 পয়সা আছে 8টি। এবং যেহেতু টোটাল যে অ্যামাউন্টটা সেটা একটা ভ্যালু, অর্থাৎ বলা আছে এটাই ওই ব্যাগের সমস্ত কয়েনগুলির যোগ করলে দেখা যায় 200 টাকা আছে ওখানে, তাই আমাদেরকে একে ভ্যালুতে কনভার্ট করতে হবে এই নাম্বারগুলোকে। আমরা কিভাবে কনভার্ট করবো না, 5টি 1 টাকার ভ্যালু হওয়া উচিত 5 টাকা, 6টি 50 পয়সার ভ্যালু হওয়া উচিত 3 টাকা এবং 8টি 25 পয়সা যদি থেকে থাকে সেক্ষেত্রে তার ভ্যালু হবে কত না 4টি 25 পয়সাতে 1 টাকা হয়, তো সেক্ষেত্রে 8টি 25 পয়সায় 2 টাকা। এই তিনটেকে যোগ করলে আমরা সহজেই বলতে পারি 5 3 8 2 10 টাকা। এই 10 টাকা ভ্যালু হয়, সেক্ষেত্রে 50 পয়সার 10 টাকা যদি ভ্যালু হয় সেক্ষেত্রে 50 পয়সার সংখ্যা কত ছিল না 6টি। তাহলে আমি এখানে এই ধরনের সম্পর্কটা লিখতেই পারি, 10 টাকা যখন যদি ওই ব্যাগের মধ্যে টোটাল কয়েনের ভ্যালু হয় 10 টাকা, সেক্ষেত্রে তার মধ্যে 50 পয়সা আছে কয়েন কটি না 6টি। আমাদের এখানে বলা আছে কি টোটাল ভ্যালু অ্যাকচুয়ালি 200 টাকা, সেক্ষেত্রে কয়েনের সংখ্যা কত অর্থাৎ 50 পয়সার কয়েনের সংখ্যা কত আমরা সহজেই বের করতে পারবো কত না 6 ভাজিত 10 গুণিত 200, সিম্পলিফাই করলে আমরা পাবো কত না 120। অর্থাৎ 50 পয়সার কয়েন আছে কতগুলো না 120টি, এটাই আমাদের আনসার। আমরা চলে যাব নেক্সট প্রবলেমে, প্রবলেম নাম্বার 18। এবং কি আছে এই প্রবলেমে, এ পার্স কন্টেন্স সাম 1 রুপি 50 paise and 25 paise কয়েন্স। ঠিক একই রকম প্রবলেম, তাই না? একটি ব্যাগের মধ্যে কিছু 1 টাকার কয়েন, কিছু 50 পয়সার কয়েন, কিছু 25 পয়সার কয়েন আছে, হুজ ভ্যালু রেশিও ইজ 3:2:5। আগের প্রবলেমে কিন্তু বলা ছিল নাম্বারের যে রেশিও অর্থাৎ সংখ্যাগতভাবে তাদের অনুপাত কত, কিন্তু এখানে স্পষ্টই বলা আছে ভ্যালু রেশিও 3:2:5। এটা কিন্তু এই 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কয়েনগুলোর ভ্যালু রেশিও।
ইফ দ্য নাম্বার অফ কয়েন্স ইজ 135, রেশিওটা দেওয়া আছে ভ্যালু, কিন্তু সংখ্যাটা দেওয়া আছে কিনা টোটাল নাম্বার অফ কয়েন হচ্ছে 135, দেন ফাইন্ড দ্য নাম্বার অফ 25 পয়সা কয়েন্স। তাহলে সেক্ষেত্রে 25 পয়সার কয়েন কতগুলো আছে আমাদের খুঁজে বার করতে হবে। খুব সহজ ব্যাপার। একই রকম আমরা লিখলাম ₹1, 50 পয়সে, 25 পয়সে, এবং এখানে আমাদের যে প্রদত্ত রেশিও সেটা হলো ভ্যালু রেশিও, তাই আমি ভি দিয়ে ইন্ডিকেট করলাম, এবং এখানে লিখলাম কি রেশিও আছে, 3:2:5। আমাদের যেহেতু টোটাল সংখ্যা 135, তার মধ্যে 25 পয়সার কয়েন কতগুলো আমাদের বের করতে হবে, তাই আমাদের এখানে প্রয়োজন কি না এটাকে নাম্বারের রেশিওতে কনভার্ট করা। 1 টাকা, যদি 3 টাকা 1 টাকার কয়েন নিয়ে করতে হয় তো কতগুলো 1 টাকার কয়েন লাগবে, 3টে, তাই 3 লিখলাম। 2 টাকা 50 পয়সার কয়েন নিয়ে কতগুলো 50 পয়সার কয়েন প্রয়োজন, সংখ্যায় কনভার্ট করলে আমাকে লিখতে হয় 4টি, কারণ 4টি 50 পয়সায় 2 টাকা, এবং একইভাবে 5 টাকা ভ্যালু 25 পয়সার কয়েনের, তো সেক্ষেত্রে কয়েনের সংখ্যা কত হওয়া উচিত, 1 টাকায় 4টি 25 পয়সা, 5 টাকায় 5 4 20। তো সেক্ষেত্রে এখানে টোটাল যে নাম্বারের যে সংখ্যাগতভাবে দেখলে 3টি কয়েন, 4টি কয়েন, 20টি কয়েন, অর্থাৎ 27টি কয়েন টোটাল। এই 27টি কয়েনের মধ্যে যখন 27টি কয়েন, তখন 25 পয়সার কয়েন তার মধ্যে কতগুলো, 20টি। তাহলে আমি লিখতেই পারি 20/27। টোটাল ব্যাগের মধ্যে কয়েনের সংখ্যা কত, 135। তাহলে আমাকে এখান থেকে লিখতে হয় 1 × 135। এই যে পার্টিকুলার সমীকরণ, একে সিম্পলিফাই করলেই আমাদের উত্তর আমরা পেয়ে যাব। এখানে 5 দিয়ে 27, 5 এ 135, 5 20 100। অতএব 25 পয়সা ওই ব্যাগে আছে 100টি, 25 পয়সার কয়েন আছে 100টি। প্রবলেম নাম্বার 19, কি বলা আছে এখানে, ₹1000 is to be divided among A, B and C in such a way that A receives 2/3 of what B and C together receive. Find the share of A. খুব সহজ সরল ব্যাপার। 1000 টাকা এ, বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দিতে হবে যে এ রিসিভস, এ কত টাকা পায়, 2/3 of what B and C receives। তাহলে আমি যদি ধরে নিই এ পরিমাণ টাকাই পায়, এবং বি এবং সি এর প্রাপ্ত টাকা হলো বি প্লাস সি, তাহলে এ এর প্রাপ্ত টাকা বি এবং সি এর প্রাপ্ত টাকার 2/3 অংশ, সেটাই এখানে বলা আছে। receives 2/3 of what A, B and C together receives. ওকে, দেন আমরা এই বি প্লাস সি কে যদি এই বাম দিকে নিয়ে আসি, লেফট হ্যান্ড সাইডে, আমি তাহলে একে নিচে এখানে লিখতে পারি A/B + C ইজ ইকুয়াল টু 2/3। তাহলে সহজেই বলা যায় A সমান 2 ইউনিট, B + C সমান 3 ইউনিট। কারণ আমি যদি আর একটা স্টেপ মাঝখানে লিখি তাহলে এভাবে লেখা যায়, এই ভগ্নাংশকে আমরা রেশিওর আকারে লিখতে পারি A/B + C ইজ ইকুয়াল টু 2:3। এই কারণেই সহজে বলা যায় A সমান 2 ইউনিট এবং B + C সমান 3 ইউনিট। এটাকেই জাস্ট এই লাইনে না গিয়েই আমি এখান থেকে বলতে পারি A সমান 2 ইউনিট, B + C সমান 3 ইউনিট। সেক্ষেত্রে এই 2 + 3 সমান টোটাল 5 ইউনিটস, এটাই সমান এই 1000 টাকা, কারণ এই 1000 টাকাকেই ভাগ করে দেওয়া হয়েছিল তাদের মধ্যে। সেক্ষেত্রে আমাকে জানতে চাওয়া হয়েছে ফাইন্ড দ্য শেয়ার অফ এ, অর্থাৎ 2 ইউনিট, এর শেয়ার তো সমান তো 2 ইউনিট। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত আমাদের বের করতে গেলে কি করতে হয়, আমরা এভাবেই লিখবো 1000 ভাজিত 5 × 2 সমান আমাদের উত্তর হলো কত না 400 টাকা, 400। দেন ফাইন্ড দ্য শেয়ার অফ এ, শেয়ার অফ এ ইজ ₹400। আমরা চলে যাব পরের প্রবলেমে, প্রবলেম নাম্বার 20, এবং এটাই আমাদের রেশিও এবং প্রপোর্শনের শেষ প্রবলেম। দেখে নিই কি বলা আছে। রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন 2 jars আর in the 5:1 and 7:2 respectively. If equal quantities of 2 mixtures are taken together and mixed, then what will be the ratio of milk and water in the new mixture? অতএব দুটো পাত্রে মিল্ক এবং ওয়াটার মিক্সড অবস্থায় আছে। প্রথম পাত্রে মিল্ক এবং ওয়াটারের রেশিও হলো 5:1, এবং পরের পাত্রে, দ্বিতীয় একটি পাত্রে মিল্ক এবং ওয়াটারের রেশিও হলো 7:2। যদি প্রথম পাত্র থেকেও ধরে নিই একটা মাপনি চোঙ দিয়ে আমি মিল্ক এবং ওয়াটারের মিক্সচার নিয়ে থার্ড একটা পাত্রে রাখলাম, এবং সেই একই মাপনি চোঙ দিয়ে আমি দ্বিতীয় যে পাত্রে মিক্সচার আছে যেখানে রেশিও 7:2 মিল্ক অ্যান্ড ওয়াটারে,
সেটা থেকেও সমপরিমাণ নিয়ে ওই থার্ড পাত্রে রাখলাম। এর ফলে যে নতুন মিক্সচার তৈরি হলো সেখানে মিল্ক এবং ওয়াটারের রেশিও কত সেটাই আমাদের জানতে চাওয়া হয়েছে। এই ধরনের প্রবলেম থাকলে আমরা কি করব না, যেহেতু দুটো পাত্র থেকেই সমপরিমাণ, প্রথমে যে দুটো পাত্রের মিক্সার আছে সেখান থেকে সমপরিমাণ নিয়ে আমি তৃতীয় একটা পাত্রে রাখছি নতুন মিক্সার তৈরি করার জন্য, এবং সেটাতে মিল্ক এবং ওয়াটারের রেশিও কত আমাকে জানতে চাওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা এভাবে সলভ করব। একটা সাইডে আমি লিখলাম মিল্ক আর এইদিকে ইন্ডিকেট করলাম ডাব্লিউ দিয়ে ওয়াটারকে। সেক্ষেত্রে প্রথম যে রেশিও 5:1 তার মধ্যে মিল্কের পরিমাণ কত, আনুপাতিক ভাগাহার দেখলে আমরা দেখব 5/6, কারণ টোটাল 6 ইউনিট, তার মধ্যে 5 ইউনিট হলো মিল্ক, তাহলে 5/6। তো ওয়াটার প্রথম এটাতে কত আছে সেটা ওয়াটারের দিকে এইভাবে লিখি 1/6, কারণ সেই একইভাবে টোটাল 6 ইউনিটের মধ্যে 1 ইউনিট হলো ওয়াটার, প্রথম যে পাত্রটা যেখানে 5:1 রেশিওতে মিক্সারটা আছে। একইভাবে 7:2 কে যদি আমি মিল্ক এবং ওয়াটারের দুদিকে আনুপাতিক ভাগারে ভেঙে লিখি তাহলে আমি মিল্ক হিসাবে পাবো 7/9, কারণ 7 অংশ মিল্ক টোটাল 7+2 অর্থাৎ 9 অংশের মধ্যে, ওয়াটার আছে ওখানে 2/9। জাস্ট আমি দুটো দিককে এখন সিম্পলিফাই করলেই আমার উত্তর পেয়ে যাব। তো সেক্ষেত্রে মিল্কের ভগ্নাংশ কত আসছে, এখানে আমরা লসাগু করলে পাবো 18, 6×3 18 অর্থাৎ 15 প্লাস 9×2 18, 14, জাস্ট সিম্পল যোগ করছি আমি। একইভাবে এই দিকেও আসবে 18, 6×3 18 প্লাস 9×2 18, 9×2 2×2 4, 4×3 7। এরপর যদি আমি এই দুটো দিকের অনুপাত নিয়ে নিই, 18 18 কেটে যাবে, ওপরে আছে 7 আর এখানে আছে কত না 29, তাহলে এটাই, একে আর ফার্দার যেহেতু সিম্পলিফাই করা যাচ্ছে না, আমাদের উত্তর 29:7। দ্যাট ইজ দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য নিউ মিক্সচার। তো এই জায়গায় একটা বিষয়ে সতর্ক আমি করে রাখতে চাই, যে কোনো কারণে মনে করো প্রশ্নে জানতে চাওয়া হলো যে হোয়াট ইজ দ্য রেশিও অফ ওয়াটার অ্যান্ড মিল্ক, এই নতুন যে পাত্র সেখানে ওয়াটার অ্যান্ড মিল্ক, জাস্ট মিল্ক এবং ওয়াটার কথাটাকে ওয়াটার অ্যান্ড মিল্ক যদি বলা হয় সেক্ষেত্রে থেকে আমাদের কসাস থাকতে হবে যে প্রথমে কাকে চাওয়া হয়েছে, ওয়াটার, দেন আমি ওখানে 7কে আগে রাখতাম এবং তারপর মিল্ক অর্থাৎ 29 তারপরে আসতো। তো জাস্ট যদি এটা ওয়াটার অ্যান্ড মিল্কের রেশিও চাওয়া হতো সেক্ষেত্রে আমাদের উত্তর হতো 7:29, 7:29, কিন্তু এক্ষেত্রে তো আমাদের চাওয়া হয়েছে মিল্ক ইজ টু ওয়াটার, তাই উত্তর 29:7। তো এই ছিল আমাদের টোটাল রেশিও এবং প্রপোর্শনের যে কমন প্রবলেম, যে টাইপগুলো আমাদের ফেস করতে হয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, বিশেষত WBCS এবং পিএসসি পরিচালিত অন্যান্য যে পরীক্ষাগুলোতে সেখানে। তো আশা করি এই শর্টকাট মেথডগুলো তোমরা শিখবে এবং প্রচুর প্র্যাকটিস করবে। RS আগরওয়ালের যে প্র্যাকটিস সেট আছে বা ম্যাথের বই আছে সেখান থেকে প্রচুর এই ধরনের সিমিলার টাইপ অফ প্রবলেমস তোমরা পেয়ে যাবে, সেখান থেকে সলভ করতে পারো, প্রিভিয়াস ইয়ার থেকে সলভ করতে পারো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ক্লাসে, পরের ভিডিওতে।